আজ আমরা ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কটি নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের নভেম্বর মাসে স্কুল থেকে দেওয়া হয়েছে। তো একদম 1 নম্বরের লক্ষ্য করে দেখো, 8খানা এমসিকিউর কোশ্চেন আছে, প্রত্যেকটি দেখো 1 মার্কসের। একদম 1 নম্বরে যে কোশ্চেনটি লক্ষ্য করে দেখো, একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10টি লেবু কিনে 20 টাকায় 8টি লেবু বিক্রি করেন, তাহলে তার শতকরা লাভ কত? তো 20 টাকায় যদি 10টি লেবু কেনা হয়, তার মানে 10টির দাম হচ্ছে 20 টাকা, তাহলে একটির দাম কত? একটির দাম হচ্ছে 2 টাকা, নাকি? 20/10 মানে 2 টাকা। বিক্রয় মূল্য কিভাবে আমরা বের করব? 8টি লেবু বিক্রি করছে 20 টাকাতে, তাহলে একটির বিক্রয় মূল্য কত? একটির বিক্রয় মূল্য হচ্ছে 20/8। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাবে এটা কত হয়ে যাবে। 8 দুগুণ হচ্ছে 16, 4 40, 8 5 40, মানে হচ্ছে 2.5 টাকা। ঠিক আছে, তার মানে একটি 2 টাকায় কিনে সেটিকে বিক্রি করা হচ্ছে 2.5 টাকাতে। তার লাভ কত? লাভ হচ্ছে 2.5 মাইনাস 2 ইকুয়াল টু 0.5। তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ কীভাবে বের করতে হয়? যেটা আমাদের লাভ হয়েছে সেটাকে তুমি ক্রয় মূল্য দ্বারা ভাগ করে দাও আর 100 দ্বারা গুণ করে দাও, তাহলে তোমাদের শতকরা লাভটা পেয়ে যাবে। দেখো 2 50 হচ্ছে 100, এটা 50 গুণিত 0.5 মানে 250, একটা পর দশমিক মানে হচ্ছে 25। তাহলে শতকরা লাভ হচ্ছে 25 টাকা, অর্থাৎ 25% আমরা বলতে পারি লাভ। অর্থাৎ এখানে দেখবে এর যে অপশানটি আছে, এর অপশানটি কিন্তু রাইট হবে। ঠিক আছে, চলো 2 নম্বরে যে কোশ্চেনটি আছে, 2 নম্বর কোশ্চেনটি আমরা দেখে নেব কি বলতে চেয়েছে। দেখো, PQRS একটি ট্রাপিজিয়াম। ঠিক আছে, PQRS ট্রাপিজিয়ামের দুটি তির্যক বাহু PS এবং QR। হুম, PQRS ট্রাপিজিয়ামের দুটি তির্যক বাহু PS এবং QR। PS এবং QR এই দুটি হচ্ছে তির্যক বাহু, তারা নিশ্চয়ই বাকি দুটি বাহু হচ্ছে পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তোমরা জানো ট্রাপিজিয়াম কাকে বলা হয়, যে একটি চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং বাকি দুটি বাহু হচ্ছে তির্যক, সেটাই হচ্ছে তোমার ট্রাপিজিয়াম। পিএস পিএস এবং কিউআর এর মধ্যবিন্দু যথাক্রমে এক্স এবং ওয়াই। ঠিক আছে, এক্স এবং ওয়াই, এবং এক্স এবং ওয়াইকে যদি যুক্ত করা হয় যে রেখাংশটি পাওয়া যাবে তার দৈর্ঘ্য তোমাকে বের করতে বলা হয়েছে। তো তোমরা এটা জানো যে তির্যক বাহু দুটির মধ্যবিন্দুগুলো যদি যোগ করা হয় যে রেখাংশটি পাওয়া যায়, এই রেখাংশটি কিন্তু ওই সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল হয় এবং এর দৈর্ঘ্য হয়ে যায় এই সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের যোগফলের অর্ধেক। অর্থাৎ এক্স ওয়াই এটা সমান হয়ে যাবে সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য কত? একটা হচ্ছে পিকিউ আর একটা হচ্ছে আরএস। ঠিক আছে, এই পিকিউ আর আরএস এই দুটোকে যোগ করে তার অর্ধেক, এটা হয়ে যায় এক্স ওয়াই এর মান। ঠিক আছে, এটার প্রমাণটা তোমাদের বইয়ে আছে, অবশ্যই দেখে নিতে পারবে, তোমরা জানো নিশ্চয়ই। তো সি এর যে অপশানটি আছে, এই সি এর অপশানটি কিন্তু রাইট হবে। ঠিক আছে, চলো এরপর আমরা 3 নম্বরে যে কোশ্চেনটা আছে দেখে নেব। 105 থেকে 140 এটা একটা শ্রেণী আছে। এই শ্রেণীটির পরিসংখ্যা দেওয়া আছে 14, তাহলে শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব কত? তা তুমি কি লিখবে? শ্রেণীটির পরিসংখ্যা পরিসংখ্যা ঘনত্ব ইকুয়াল টু পরিসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, তাই পরিসংখ্যা কত দেওয়া আছে? 14, তাহলে পরিসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী দৈর্ঘ্য, অর্থাৎ 140 থেকে 105টাকে তোমাকে বাদ দিয়ে দেখতে হবে কত আসছে, 35। এই দুটোকে ভাগ করে দিলে যেটা হবে, ধরো 7 দুগুণে 14, 7 5-এ 35, 2কে যদি আমরা 5 দ্বারা ভাগ করে দিই তাহলে হবে 0.4। এটাই হয়ে যাবে এই শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব, অর্থাৎ বি এর যে অপশানটি আছে, বি এর অপশানটি রাইট হবে। ঠিক আছে, আচ্ছা 4 নম্বরের কোশ্চেনটি দেখো। 3 মিটার লম্বা 3 মিটার লম্বা 3 মিটার লম্বা আর 2 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 5 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে কতগুলি টালি লাগবে? এই হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে এর ক্ষেত্রফল কত? যেহেতু টালির মাপটা ডেসিমিটারে দেওয়া আছে, তাই এটাকে আমরা ডেসিমিটার করলে এর ক্ষেত্রফল কত হয়ে যাবে? 30 গুণিত 20। অর্থাৎ দৈর্ঘ্যটা ছিল 3 মিটার, তো 30 ডেসিমিটার,
আর প্রস্থটা হচ্ছে 2 মিটার অর্থাৎ 20 ডেসিমিটার। তাহলে এটা হয়ে গেল ক্ষেত্রফল এই আয়তকার জায়গাটির। এবং এক একটি টালির মাপ হচ্ছে 5 ডেসিমিটার বর্গ, 5 বর্গ ডেসিমিটার কিন্তু নয়, 5 ডেসিমিটার বর্গ, অর্থাৎ 5 × 5 মাপের টালি। ঠিক আছে, মানে 5 ডেসিমিটার, এরকম ব্যাপারটা, 5 ডেসিমিটার আর 5 ডেসিমিটার এইরকম মাপের বর্গাকার টালি দিয়ে এটাকে ঢাকানো হবে। তাহলে এক একটি টালির ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 5 × 5। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো যে মোট টালির সংখ্যা অর্থাৎ কত হবে, অর্থাৎ এই যে আয়তকার জায়গাটি তার ক্ষেত্রফলকে এক একটি টালির ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দিলাম। তাহলে 5 × 6 = 30, 5 × 4 = 20, তাহলে হচ্ছে 24খানা, অর্থাৎ 24টি এরকম টালি লাগবে। ঠিক আছে, তাহলে তোমরা লিখবে প্রথমে যে আয়তকার জায়গাটির ক্ষেত্রফল সমান 30 × 20, হ্যাঁ, আর এক একটি টালির ক্ষেত্রফল সমান 5 × 5 ভাগ করে দাও 24টি। যেহেতু এগুলো এমসিকিউ কোশ্চেন, অতএব ডিটেলসে না লিখলেও হবে। ঠিক আছে, তাহলে এখানে সি এর যে অপশানটি আছে, সি এর অপশানটি রাইট হবে। আচ্ছা, চলো এরপর আমরা 5 নম্বরে যে কোশ্চেনটি আছে, 5 নম্বর কোশ্চেনটিতে যাব। শতকরা লাভ হচ্ছে 10, ঠিক আছে, তার মানে লাভ ইকুয়াল টু হচ্ছে 10%। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? তার মানে কোনো একটা জিনিসের ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? 10% লাভে বিক্রি করতে হবে, তার মানে 110 টাকা। তাহলে সেখানে আমাদের এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি আমরা অনুপাত করে দিই, তাহলে দেখো একটা শূন্য বাদ দিলে 10:11, এটাই হয়ে যাবে তোমার উত্তর। সি এর অপশানটি রাইট হবে। আচ্ছা, 6 নম্বরে লক্ষ্য করে দেখো, 6 নম্বরে কি বলছে। ত্রিভুজ এবিসি এর, একটা ত্রিভুজ এবিসি আছে, ত্রিভুজ এ বি সি এর এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, দিয়ে বিসি বাহুর একটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হচ্ছে, যা এসিকে ডি বিন্দুতে, ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এইর মান এসির কত অংশ হবে? তো আমরা জানি যে কোনো একটি ত্রিভুজের কোনো একটি মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটা তোমাদের একটা উপপাদ্য, তোমরা নিশ্চয়ই প্রমাণটা শিখেছো। তাহলে এবি বাহুর মধ্যবিন্দু ডি দেওয়া আছে, ডির সঙ্গে বিসিটা সমান্তরাল এটাও বলা আছে, তাহলে ই বিন্দুটা অবশ্যই হয়ে যাবে এসি বাহুটার মধ্যবিন্দু। ঠিক আছে, তার মানে অবশ্যই তুমি দেখতে পাচ্ছ যে এই সমান ইসি হবে, অর্থাৎ তুমি বলতে পারছো যে এই সমান যদি ইসি হয়, তাহলে এইটা অবশ্যই এসির অর্ধেক। ঠিক আছে, এসি বাহুটির অর্ধেক, তাই না? তার মানে এখানে বি এর যে অপশানটি আছে, বি এর অপশানটি রাইট হবে। আচ্ছা, চলো এরপর আমরা 7 নম্বরের কোশ্চেনটিতে যাব। দেখো 7 নম্বরের কোশ্চেনটি, যে অর্ধবৃত্তাকার চাকতি, একটা অর্ধবৃত্তাকার চাকতি আছে, অর্ধবৃত্তাকার চাকতি, এটার ব্যাসার্ধ বলা আছে 10.5 সেন্টিমিটার, 10.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই যে চাকতিটি তার পরিসীমা কত হবে? তাহলে পরিসীমা মানে লক্ষ্য করে দেখো, আমি যদি এটাকে এ বি নাম দিয়ে দিই, তাহলে পরিসীমা মানে কি বোঝায়? পরিসীমা ইকুয়াল টু এ বি, এটা এরকম চিহ্ন দেওয়া মানে হচ্ছে এটা এই জায়গাটা বোঝাচ্ছে, মানে অর্ধ পরিধি যেটা, তার সঙ্গে ব্যাসটাকে যোগ করে দিলে আমরা পেয়ে যাব এই অর্ধবৃত্তাকার চাকতিটির পরিসীমা। তাহলে ব্যাসটা কত? ব্যাসটা হচ্ছে এ বি রেখাংশ। ঠিক আছে, তাহলে এই এ বি চাপ আর এ বি রেখাংশ। এ বি মানে কত? 2πr এর অর্ধেক, মানে পাই আর, পাই গণিত আর মানে হচ্ছে 10.5, প্লাস এই এ বি মানে দেখো 10.5 দুটো, অর্থাৎ 2 × 10.5। তাহলে যদি আমি 10.5টাকে কমন নিয়ে নিই, তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ? পাই প্লাস 2 ইন্টু 10.5, এত সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অর্ধবৃত্তাকার চাকতিটির পরিসীমা। তার মানে তোমরা বি এর যে অপশানটি দেখতে পাচ্ছ, এই অপশানটি কিন্তু রাইট হবে। আচ্ছা, এরপরে দেখো 8 নম্বরে যে কোশ্চেনটি দিয়েছে, যে বর্গাকার চিত্রে, একটা বর্গাকার চিত্র আছে, এই বর্গাকার চিত্রের একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 13√2 সেন্টিমিটার, তাহলে তার একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তো আমি ধরে নিলাম যে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সেন্টিমিটার, তাহলে তার কর্ণ কত হবে? কর্ণ হয়ে যাবে √2 × এ, আর এই কর্ণের মানটি দেওয়া আছে কত? 13√2। এখন √2টাকে যদি উভয় পক্ষে বাদ দিয়ে দিই, তাহলে আমরা এর মানটি পেয়ে যাচ্ছি কত? 13, অর্থাৎ
যে বর্গাকার চিত্রটি তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার, অর্থাৎ ডি এর যে অপশানটি আছে এই অপশানটি রাইট হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা ক্যালকুলেশনগুলো এখানে বোঝানোর চেষ্টা করছি, তোমরা ভাষাগুলো নিজের মতো করে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দুইয়ে 2 নম্বরে যে কোশ্চেনগুলো আছে 2 নম্বর কোশ্চেনগুলোতে যাব। এগুলো হচ্ছে ট্রু ফলসের কোশ্চেন। ঠিক আছে, এগুলোও তোমাদের 8খানা কোশ্চেন আছে। হুম, 8খানা 8খানা কোশ্চেন আছে, দেখে নি। হ্যাঁ, 8খানা কোশ্চেনই আছে, সব 1 নম্বর করে। তাহলে 1 × 8 মানে হচ্ছে 8, মানে আগে আমরা করলাম 8 নাম্বার, এখন করছি আরও 8 নাম্বার, তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার 16 নাম্বার, এখন চলবে আর কি, এটা হয়ে গেলে। তো একদম 1 নম্বরে যে কোশ্চেনটি আছে দেখো, এবিসি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবিসি এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, যার এ কোণটা হচ্ছে সমকোণ, তার মানে আমরা এইভাবে নামটা দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে সমকোণ। আচ্ছা, আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এই বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। আছে, তাহলে এ এর সঙ্গে ডি যদি যুক্ত করা হয় তাহলে এই এডিটা বিসির কত ভাগ হবে। ঠিক আছে, এটা ট্রু ফলস তোমাকে বলতে হবে। তো এটা কিন্তু একটা প্রয়োগ, তোমাদের পেজ নাম্বার লক্ষ্য করবে, পেজ নাম্বার তোমাদের 128, 128 পেজে এটার প্রমাণটা করে দেওয়া আছে, প্রয়োগ সাথে দেখতে পাবে যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে এই যে অতিভুজের মধ্যবিন্দু পর্যন্ত যদি যুক্ত করা হয়, মানে যে রেখাংশটি পাওয়া যায়, সমকোণিক বিন্দু মানে এটা সমকোণিক বিন্দু, আর এই অতিভুজের মধ্যবিন্দু এটা, যদি এই যে এডির যে রেখাংশটা আমাদের পাওয়া যাচ্ছে, মানে দুটি বিন্দুকে যোগ করার পর যে এডির রেখাংশটা পাওয়া যাচ্ছে, এই এডিটা হয়ে যায় বিসি বাহুটির অর্ধেক। ঠিক আছে, তাহলে এডিটা হয়ে যাচ্ছে বিসি বাহুটির অর্ধেক। এটা কিন্তু প্রমাণটা তোমরা বই থেকে দেখবে, তোমরা জানো অবশ্যই, খুব সহজ একটা প্রমাণ। তাহলে এডি সমান হচ্ছে হাফ ইন্টু বিসি। তাহলে এডি সমান হাফ বিসি কখন হবে? যদি ত্রিভুজটা সমকোণী হয় এবং বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে এডিটা অবশ্যই বিসি বাহুর অর্ধেক হয়ে যাবে। এখানে কিন্তু তাই বলা আছে, তার মানে অবশ্যই এটা হয়ে যাবে ট্রু। আচ্ছা, 2 নম্বরে দেখো, 2 নম্বরে একটি কোশ্চেন দিয়েছে, একটি পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 10, একটি শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 10 এবং শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 6। তাহলে শ্রেণী দৈর্ঘ্য 6 হওয়ার মানে হচ্ছে যে তাহলে এই দিকে হচ্ছে 3 ঘর আর এদিকে হচ্ছে 3 ঘর, তার মানে এখানে 10 থেকে তুমি 3 বাদ দিলে এটা পাবে 7, আর এখানে যদি 3 যোগ করা হয় তাহলে পাবে 13, অর্থাৎ শ্রেণীটা হতে হবে 7 থেকে 13। ঠিক আছে, মানে এই 7টা হয়ে যাবে শ্রেণীটির নিম্ন সীমা এবং 13টি হয়ে যাবে শ্রেণীটির উচ্চ সীমা। তবে গিয়ে লক্ষ্য করে দেখো যে শ্রেণী দৈর্ঘ্যটা দাঁড়াচ্ছে 6, 13 থেকে তুমি 7 বাদ দাও, তবে গিয়ে তোমার শ্রেণী যে দৈর্ঘ্য যেটা বলা আছে 6 হতে হবে। ঠিক আছে, এবং তখন হয়ে যাবে 10 হচ্ছে মধ্যবিন্দু। কি করে? কারণ 13 আর 7 যোগ করলে 20, 20কে 2 দ্বারা ভাগ করলে 10, দেখো এটা মধ্যবিন্দুটা মিলে যাচ্ছে। ঠিক আছে, তার মানে তোমার এই যে শ্রেণীটি যেটা পাওয়া যাবে সেই শ্রেণীটির নিম্ন সীমা হয়ে যাবে 7, কিন্তু আমাদের প্রশ্নে নিম্ন সীমা বলা আছে 8, তার মানে এটা হয়ে যাবে ফলস। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরের কোশ্চেনে যাও, একটি সামান্তরিক আকার ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্রের একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে দেখো আমি একটি প্রথমে সামান্তরিক, মানে একটি প্রথমে আমি আয়তক্ষেত্র এঁকে নিচ্ছি, এরপর একই মানে ভূমিটাকে একই রেখে আমি একটি সামান্তরিক অঙ্কন করে নিচ্ছি এবং ভূমিটাকে একই রেখে আমি একটি ত্রিভুজও অঙ্কন করে নিচ্ছি। তাহলে এই যে এবি, এই এবি এটাকে নাম দিলাম, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। তাহলে দেখো এই যে সামান্তরিক এবিসিডি, ভুল বললাম, আয়তক্ষেত্র এবিসিডি, সামান্তরিক এবিইএফ এবং ত্রিভুজ এবিএফ, এই তিনটারই দেখো ভূমি হচ্ছে এবি। তাহলে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র হচ্ছে এ বি সি ডি। আচ্ছা, সামান্তরিক, সামান্তরিক হচ্ছে এ বি ই এফ, আর ত্রিভুজ, ত্রিভুজ এ, ত্রিভুজটা হচ্ছে কি এ বি এফ, এ বি এফ। এই তিনটাই লক্ষ্য করে দেখো ভূমি হচ্ছে এবি। তো আমরা জানি যে একই ভূমির মধ্যে যদি অবস্থিত হয় তাহলে
আয়তক্ষেত্র এবং সামান্তরিক এদের ক্ষেত্রফল হয়ে যাবে সমান, কিন্তু ত্রিভুজটির ক্ষেত্রফল হয়ে যাবে তাদের অর্ধেক। ঠিক আছে, তো আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল আমাদের দেখো এখানে সব বলা আছে, যে প্রথমে বলা ছিল তোমার সামান্তরিক। ঠিক আছে, তাহলে সামান্তরিকটির ক্ষেত্রফল দেওয়া আছে তোমার পি, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বলা আছে আর, এবং ত্রিভুজটির ক্ষেত্রফল বলা আছে টি। ঠিক আছে, তার মানে এই যে ত্রিভুজের যে ক্ষেত্রফলটা, এটা অবশ্যই হয়ে যাবে তোমার সামান্তরিকের অর্ধেক। ঠিক আছে, এবং ত্রিভুজটির ক্ষেত্রফল অবশ্যই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলেরও অর্ধেক। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা এই উপাদ্যটা জানো যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক। এখন আয়তক্ষেত্র এবং সামান্তরিক দুটোরই দেখো একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাই তাদের ক্ষেত্রফল সমান হয়ে যাবে, কিন্তু ত্রিভুজটির ক্ষেত্রফল হয়ে যাবে তাদের অর্ধেক। তাহলে এই যে টি মানে যেটা ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা হয়ে যাবে আয়তক্ষেত্রের অর্ধেক আবার সামান্তরিকের অর্ধেক। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি পি সমান 2t, পি সমান 2t, আর এখান থেকে কত পাচ্ছি আর সমান 2t হয়েছে। তার মানে আমরা এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে পাবো কত, পি, পি এর মানও 2t আর এর মানও 2t, তাহলে পি সমানে আর সমানে হচ্ছে 2t। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হয়ে যেত আমাদের অ্যাকচুয়াল রিলেশন। ঠিক আছে, কিন্তু দেখবে এখানে বলা আছে যে পি ইকুয়াল টু আর, এটা ঠিক আছে, কিন্তু এখানে বলা আছে t/2। তার মানে এই রিলেশনটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, কিন্তু এটা হবে না, এইটা হবে। তার মানে এটা হয়ে যাবে তোমাদের ফলস। ঠিক আছে, বেশ, এরপর আমরা 4 নম্বরে যে কোশ্চেনটি আছে, 4 নম্বরের কোশ্চেনটিতে যাবো। দেখো 4 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ তোমরা জানো যার প্রত্যেকটি বাহুই হচ্ছে সমান। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতা সাংখ্যমান সমান। এই যে উচ্চতা, যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা এ করে ধরে নিই, এ একক, তাহলে এই উচ্চতাটা হয়ে যায় √3/2 গুণিত এ, আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল হয়ে যায় √3/4 গুণিত এ স্কোয়ার। এগুলো তোমরা নিজের মতো করে লিখবে। এখন বলা আছে যে ক্ষেত্রফল এবং যে উচ্চতা তাদের সাংখ্যমান সমান, অর্থাৎ √3/4 এ স্কোয়ার ইকুয়াল টু √3/2 ইন্টু এ। এখন লক্ষ্য করো এখানে দেখো √3টা কেটে যাচ্ছে, একটা এও কেটে যাচ্ছে, তাহলে a/4 ইকুয়াল টু হাফ। তার মানে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ a সমান 2, অর্থাৎ যে সমবাহু ত্রিভুজটার কথা বলা আছে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 একক, কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে 1 একক, তার মানে অবশ্যই এটাও হয়ে যাবে মিথ্যা। আচ্ছা, 5 নম্বরে যে কোশ্চেনটি আছে, 5 নম্বরের কোশ্চেনটিতে চলো। দেখো, ধার্য মূল্যের উপর ছাড় নির্ভর করে, ঠিক না ভুল? তো লক্ষ্য করো যে ধরো কোনো একটা জিনিসের উপরে 10% ধরো ছাড় দেওয়া হয়। ঠিক আছে, এখন ধরো যদি জিনিসটার ধার্য মূল্য মানে যেটা আমাদের ওই যে বস্তুটি বা জিনিসটি যাই বলো তার উপরে যে দামটা আমাদের লেখা থাকে সেটাকে তো ধার্য মূল্য বলা হয়। তো ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে তুমি পাবে 90 টাকাতে, যেহেতু 10% তোমাকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, ছাড় দেওয়া হচ্ছে। যদি জিনিসটির ধার্য মূল্য 200 টাকা হয় তাহলে তুমি 20 টাকা ছাড় পাচ্ছ, তার মানে তখন হয়ে যাচ্ছে 180 টাকা। যদি জিনিসটির ধার্য মূল্য 300 টাকা হয় তাহলে ওই 10% ছাড় দিলে তুমি 30 টাকা ছাড় পেয়ে যাবে, তার মানে তখন জিনিসটাকে তুমি পেয়ে যাবে, মানে বিক্রয় মূল্যটা হয়ে যাবে 270 টাকা। অর্থাৎ দেখো এখানে ধার্য মূল্যের উপরে মানে যেমন ধার্য মূল্য তার উপরে কিন্তু ছাড়টা নির্ভর করছে তুমি কতটা পরিমাণে ছাড় পাবে। ঠিক আছে, তার মানে এটা হয়ে যাবে ট্রু। আচ্ছা, 6 নম্বরে লক্ষ্য করে দেখো, 6 নম্বর যে কোশ্চেনটি বলা আছে, পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগের একটি শ্রেণীর পরিসংখ্যা 0 হয়। তোমরা অবশ্যই জানো কিভাবে তোমাদের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয়। দেখবে প্রথমেই আমাদের এইভাবে আয়তক্ষেত্র এঁকে নিতে হয়। ঠিক আছে, ধরো এরকম 4টা শ্রেণী যদি বলা থাকে, এরপর যখন আমরা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি তখন প্রত্যেকটি আয়তক্ষেত্রের মধ্যবিন্দু এভাবে নেওয়া হয়, এবং ঠিক পরে একটি বাড়তি মানে এর পরে একটি আমাদের মানে শেষ শ্রেণীটির পরে একটি বাড়তি শ্রেণী, এবং ঠিক প্রথমটার আগে একটি বাড়তি শ্রেণী নেওয়া হয়, তারও মধ্যবিন্দু নেওয়া হয়। এরপর এগুলোকে এভাবে আমাদের যুক্ত যদি করা হয় তখনই আমরা পেয়ে যাই পরিসংখ্যা বহুভুজ।
তা লক্ষ্য করে দেখো এই যে হাইট, এই হাইটটাই হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর হচ্ছে পরিসংখ্যা। কিন্তু যখন আমরা এটা নিচ্ছি ঠিক আগেরটা, তার দেখো কোনো পরিসংখ্যা নেওয়া হচ্ছে না, এখানের সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে, তার মানে অবশ্যই পরিসংখ্যাটা জিরো। এখানেও তাই বলা আছে যে পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগে একটি শ্রেণীর পরিসংখ্যা জিরো হবে, অর্থাৎ এটা অবশ্যই হয়ে যাবে ট্রু। আচ্ছা, চলো এরপর আমরা 7 নম্বরে যে কোশ্চেনটি আছে 7 নম্বরের কোশ্চেনটিতে যাব। দেখো কি বলা আছে 7 নম্বর। দেখো এরকম করে একটি বর্গাকার চিত্র আছে এবং এর সঙ্গে একই ভূমিতে একটি রম্বস অঙ্কন করা আছে, নাম দেওয়া আছে এ বি ই এফ সি ডি। এখন বলা আছে যে এই যে রম্বস আর এই যে বর্গাকার যে চিত্রটা, বর্গক্ষেত্র, তাদের ক্ষেত্রফল সমান হয়ে যাবে। ঠিক আছে, তো লক্ষ্য করো যে এই যে এ বি সি ডি এই যে বর্গক্ষেত্রটি আছে তার ক্ষেত্রফল কত? বাহু গুণিত বাহু, তাহলে এ বি গুণিত এ বি, তাই না? বাহু গুণিত বাহু, এ বিটা বাহু। আবার দেখো এ বি ই এফ রম্বসটির ক্ষেত্রফল কত? রম্বস মানে তাকে আমরা এক প্রকারের সামান্তরিক বলতে পারি, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণিত উচ্চতা হয়, তাহলে রম্বসটির ক্ষেত্রফল হয়ে যায় ভূমি গুণিত উচ্চতা। ভূমিতে এবি দেওয়াই আছে, উচ্চতা হচ্ছে এটা, মানে আমি যদি এখানে একটি লম্ব টেনে নিই ভূমির উপরে, তাহলে এ বি ই এফ এই যে রম্বসটি আছে তার ক্ষেত্রফল হয়ে যাবে ভূমি গুণিত উচ্চতা, অর্থাৎ এ বি গুণিত এফ জি। ঠিক আছে, এখন দেখতে হবে আমাদের যে এই দুটো সমান হবে না আলাদা হবে। তো লক্ষ্য করো এই যে ত্রিভুজ, তুমি এই ত্রিভুজটাকে লক্ষ্য করে দেখো এ এফ জি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এটা যদি সমকোণ হয় তাহলে এটা যাবে অতিভুজ, তার মানে অতিভুজ এ এফ এটা অবশ্যই এফ জি থেকে বড়। এখন দেখো এ এফ এ বি বিই আর এফ ই সবই তো সমান, কারণ যেহেতু এটা রম্বসের চারটি বাহু সমান, তাহলে এ এফ এর সঙ্গে অবশ্যই আমরা এ বি কে সমান বলতে পারি, তাহলে এ বি গ্রেটার দেন হয়ে যাচ্ছে এফ জি। এখন আমরা উভয় পক্ষে যদি আরেকটি এ বি দ্বারা গুণ করি, তাহলে এ বি গুণিত এ বি গ্রেটার দেন, আমি এদিকেও তাহলে একটা এ বি গুণ করছি, তাহলে এ বি গুণিত এফ জি। এখন এ বি গুণিত এ বি এটা হচ্ছে দেখো এ বি সি ডি, এই যে জায়গাটা, এই জায়গাটা আমরা লিখতে পারি যে এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এ বি এফ জি যেটা, এ বি গুণিত এফ জি যেটা, এটা হয়ে যাচ্ছে তোমার এ বি ই এফ যে রম্বসটি আছে তার ক্ষেত্রফল। ঠিক আছে, এটা হচ্ছে এ বি ই এফ রম্বসটির ক্ষেত্রফল। তাহলে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল রম্বসটির ক্ষেত্রফলের চেয়ে বেশি হচ্ছে, কিন্তু এখানে সমান বলা ছিল, তার মানে এটাও হয়ে যাবে ফলস বা মিথ্যা। ঠিক আছে, এরপর দেখো 8 নম্বরের যে কোশ্চেনটি আছে, এই কোশ্চেনটা আমরা একটু দেখে নেব। 8 নম্বরের কোশ্চেন, প্রতিটি বৃত্তের, ধরো একটা বৃত্ত, তার ব্যাসার্ধ হচ্ছে আর, প্রতিটি বৃত্তের পরিধি, তাহলে এই পরিধি কত? 2 পাই আর। ঠিক আছে, আর ব্যাস, ব্যাস কত হয়? এদিকটাও আর, তাহলে আর 2 আর হয়ে যাবে। এখন বলা আছে যে বৃত্তের পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত একটি নির্দিষ্ট সংখ্যা। এখন পরিধি হচ্ছে 2 পাই আর, আর ব্যাস হচ্ছে 2 আর, অনুপাত করলে কত হয়ে যাচ্ছে? পাই। তো পায়ের মান আমরা তো জানি 22/7, এবং এটা অবশ্যই একটি নির্দিষ্ট সংখ্যা। ঠিক আছে, তার মানে এটা হবে ট্রু। ঠিক আছে, তাহলে তোমাদের 8খানা কোশ্চেন ট্রু ফলসের হয়ে গেল। এরপর আমরা চলে যাব 3 নম্বর, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। ঠিক আছে, এখানে দেখবে তোমাদের 2 গুণিত 7 ইকুয়াল টু 14, অর্থাৎ 7টি কোশ্চেন 2 নম্বর করে আছে। তাহলে আগে আমরা কত পেলাম? 8 আর 8 হচ্ছে 16, আর এখন পাবো 14, অর্থাৎ তোমাদের এই পর্যন্ত হয়ে যাবে 30। একদম 1 নম্বরে যে কোশ্চেনটা আছে লক্ষ্য করে দেখো, জি এক্স ইকুয়াল টু 2x মাইনাস 16 বহুপদী সংখ্যামালাটির সমীকরণটি লেখো। তাহলে এই যে বহুপদী সংখ্যামালা, এর সমীকরণটি হয়ে যাবে কত? 2x মাইনাস 16 সমান 0, সমান 0 যদি এটা সমীকরণ হয়ে যায়। এই বহুপদী সংখ্যামালাটি শূন্য নির্ণয় করো, তা শূন্য নির্ণয় মানে এখান থেকে তোমার সলভ করে x এর মান বের করতে হবে। তাহলে 2x সমান হচ্ছে 16, তাহলে x সমান হয়ে যাচ্ছে 8, তাহলে x সমান 8, অর্থাৎ এই যে 8 হলো, এই 8 হলো বহুপদী সংখ্যামালাটির একটি শূন্য। ঠিক
ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো 2 নম্বর দেখো, 2 নম্বরে আছে 8x³ প্লাস 8x-5 বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক নির্ণয় করো। তো আমরা যদি এখানে দেখো পুট এক্স ইকুয়াল টু হাফ, হাফ আমরা পুট করছি, তাহলে 8 গুণিত হাফের হোল কিউ মানে দেখো 1/8 প্লাস 8 গুণিত এক্স এর মানটা আবার হাফ বসাচ্ছি -5, তার মানে দেখো 8 কেটে পড়ে এটা 1, 2 4 8 4 -5, তার মানে দেখা যাচ্ছে এটা 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখো এক্স এর মান যখন তুমি হাফ বসাচ্ছ তখন 0 হচ্ছে, অর্থাৎ 2x সমান যখন 1 বসাচ্ছ তখন 0 হচ্ছে, অর্থাৎ 2x - 1 সমান 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে 2x - 1, এই 2x - 1ই হয়ে যাচ্ছে এই বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক। ঠিক আছে, আচ্ছা চলো 3 নম্বরে যে কোশ্চেনটি আছে, 3 নম্বরের কোশ্চেনটি লক্ষ্য করো। -2, -2 আর 4, 6 বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয়? তাহলে দূরত্ব সমান √, ভুজো মাইনাস ভুজো তার হোল স্কোয়ার, মানে 4 থেকে তুমি -2 বাদ দাও, তাহলে 4 মাইনাস মাইনাসে +2 হয়ে যাবে তার হোল স্কোয়ার, প্লাস কোটি মাইনাস কোটি, এই দেখো একটা কোটি আর এর কোটি -2 মানে হচ্ছে +2 হয়ে যাবে তার হোল স্কোয়ার। এটা তোমরা জানো দূরত্বের ফর্মুলা, ডিস্টেন্স ফর্মুলা, ভুজো মাইনাস ভুজো মানে দুটো ভুজের যে বিয়োগফল তার হোল স্কোয়ার এবং দুটো কোটির বিয়োগফল তার হোল স্কোয়ার। তাই 4 2 6, 6 6 হয়ে যাচ্ছে 36, আর 6 2 8, 8 8 হয়ে যাচ্ছে 64, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 100 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10 একক। ঠিক আছে, তাহলে 3 নম্বরের কোশ্চেন হয়ে গেল। আচ্ছা এরপর আমরা চলে যাব 4 নম্বরে যে কোশ্চেনটি আছে, দেখো 4 নম্বর, একটি ঘড়ি পরপর 10% ও 5% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে? ধরলাম যে প্রথমে ঘড়িটার ধার্য মূল্য হচ্ছে 100, একে যদি আমি 10% ডিসকাউন্ট দিই তাহলে দাম দাঁড়াবে 90, এরপর যদি আরও আমি 5% ডিসকাউন্ট দিই তাহলে কত হয়ে যাবে? 90 মাইনাস 90 গুণিত 5/100। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 90 মাইনাস 45/10 ইকুয়াল টু 90 মাইনাস 4.5। ঠিক আছে, তাহলে 5 5 10, 7 হলে 1, 5 5 10, 7 হলে 1, মানে হচ্ছে 85.5 টাকা, মানে 85 টাকা 50 পয়সায় আমি শেষ পর্যন্ত জিনিসটা পাবো। যদি কোনো একটা জিনিসের ধার্য মূল্য প্রথমে 100 বলা হয়, প্রথমে 10% ছাড় দেওয়ার কথা বলে, তারপর আবার 5% ছাড় দেওয়ার কথা বলে, এবং আমি শেষ পর্যন্ত 85 টাকা 50 পয়সা জিনিসটা কিনতে পারি। তাহলে প্রথমেই যদি আমাকে বলা হতো যে 100 মাইনাস দেখো 85.5, তাহলে এটা যদি বিয়োগ করে দিই তাহলে দেখো 14.5, মানে এই যে দুবার, একবার 10% একবার 5% না বলে প্রথমে যদি বলা হতো যে 14.5% ছাড়ে জিনিসটাকে দেওয়া হবে, তাহলেও কিন্তু আমরা সেই 85.5 এত টাকা দিয়ে কিন্তু জিনিসটা কিনতে পারতাম। ঠিক আছে, তাহলে 10% এবং 5%-এর সমতুল্য ছাড় হচ্ছে 14.5%। ঠিক আছে, এটা উত্তর হয়ে যাবে। আচ্ছা চলো 5 নম্বরে যে কোশ্চেনটি আছে এটা একটু দেখে নিই। দেখো একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, ঠিক আছে, একটি বৃত্ত এর ব্যাসের দৈর্ঘ্য, মানে ধরো ব্যাসার্ধ আমি যদি আর ধরি তাহলে ব্যাসটা অবশ্যই 2r হয়ে যাবে। ব্যাসের দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান, একটা বর্গক্ষেত্র আছে তার বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই তাহলে 2r হবে। ঠিক আছে, তাহলে কেন বলাই আছে যে ব্যাস যা হবে এ বর্গক্ষেত্রের বাহু তাই হবে, তাহলে আমি ব্যাসার্ধটা ধরে নিয়েছি আর, তাহলে ব্যাসটা 2r, তাহলে অবশ্যই বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2r। তাহলে তাদের পরিসীমার অনুপাত কত? তাহলে এর পরিসীমা কত? এর পরিসীমা হচ্ছে 2πr, আর এর পরিসীমা কত? 2rটা 4বার মানে হচ্ছে 8r। ঠিক আছে না, 2r গুণিত 4, এ দুটো যদি অনুপাত করা হয় তাহলে পেয়ে যাবে তুমি 2π/8, তার মানে দেখো 2 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে π/4, তার মানে এটা যদি আমি বসিয়ে দিই 22/7, 2 দ্বারা যদি ভাগ করে দেওয়া হয় তাহলে 11/7/2, তার মানে এটা হয়ে যাচ্ছে 11/14। তাহলে এটাই হয়ে যাবে তোমার পরিসীমার অনুপাত। ঠিক আছে, বেশ, চলো এরপর আমরা 6 নম্বরে যে কোশ্চেনটি আছে 6 নম্বরের কোশ্চেনটিতে যাব। দেখি 6 নম্বরের কোশ্চেনটি কি বলছে। 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান, তাহলে শতকরা লাভ কত হবে? তাহলে আমি ধরে নিলাম যে প্রত্যেকটি পেনের, ঠিক আছে, প্রতিটি পেনের ক্রয় মূল্য
ঠিক আছে, প্রতিটি পেনের ক্রয় মূল্য হচ্ছে x টাকা। এখন দেখো পরিষ্কারভাবে বলা আছে 10টি পেনের ক্রয় মূল্য, তাই 10টি পেনের ক্রয় মূল্য কত হয়ে যাবে 10x হয়েছে। এই 10x টাকাতে আবার দেখো 8টি পেনকে বিক্রয় করা হচ্ছে, অর্থাৎ দেখো 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান। তাহলে 10টি পেনের ক্রয় মূল্য সেই হিসাবে আমাদের যেহেতু প্রতিটার ক্রয় মূল্য x টাকা আমরা বললাম, তাহলে 10টির দাম 10x 10x। এইটা হচ্ছে 8টা পেনের বিক্রয় মূল্য, মানে 8টা পেনকে বিক্রি করে আমরা 10x টাকা পাচ্ছি। তাহলে একটা পেনকে বিক্রি করে ক টাকা পাবো দেখো, এটা হয়ে যাবে তোমার কত 2 5 10, 2 4 8 মানে 5x/4 টাকা। তাহলে একটার ক্রয় মূল্য হচ্ছে x, একটার বিক্রয় মূল্য হচ্ছে 5x/4। তাহলে লাভ কত, তাহলে লাভ সমান হয়ে যাচ্ছে 5x/4 মাইনাস এক্স ইকুয়াল টু দেখো হয়ে যাচ্ছে x/4 টাকা হয়েছে। অতএব তোমাকে এখানে কি করতে বলা হয়েছে যে শতকরা লাভ কত, দেখো অতএব শতকরা লাভ কিভাবে বের করতে হয়, যেটা লাভ হয়েছে তাকে আমরা ক্রয় মূল্য দ্বারা ভাগ করব, মানে x দ্বারা ভাগ করবো আর 100 দ্বারা গুণ করবো, তোমরা এটা জানো। ঠিক আছে, বা তুমি এভাবেও করতে পারো যে x টাকায় লাভ x/4, 1 টাকায় কত 100 টাকায় কত, ওই কি নিয়ম তুমি বের করে নিতে পারবে। তাহলে দেখো এটা হয়ে যাবে 1/4 গুণিত 100, তার মানে এটা হয়ে যাচ্ছে 25 টাকা, অর্থাৎ লাভটা হচ্ছে 25%। ঠিক আছে, বা শতকরা লাভ হচ্ছে 25টা লিখতে পারো, অথবা লাভ সমান 25% লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা উত্তর হয়ে গেল। এরপর আমরা চলে যাব যে পরের কোশ্চেন 7 নম্বর, অর্থাৎ 3-এর এটা শেষ কোশ্চেন, যেটা এরকম একটা ত্রিভুজ আঁকাই আছে আমাদের, হয়েছে এ, এটাকে বি, এটাকে সি বলা আছে, আর এই যে হাইটটা, এই হাইটটা এইচ বলা আছে, আর এটা ডি বিন্দু, আর এই যে ডিস্টেন্সটা মানে ভূমিটা, এই ভূমিটার দৈর্ঘ্য আর কি দেওয়া আছে 20 মিটার, এটা হচ্ছে এইচ মিটার, এটা হচ্ছে 20 মিটার। ঠিক আছে, এবং এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রফলও বলা আছে 96 বর্গমিটার। ঠিক আছে, 96 বর্গমিটার। এটাও দেওয়া আছে। তাহলে এইচ এর মান কত, বা বলতে পারো যে উচ্চতাটি কত, উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। তো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ গুণিত ভূমি, ভূমি মানে দেখো 20 গুণিত উচ্চতা, উচ্চতা দেখো এইচ, এটা হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। কিন্তু ত্রিভুজটার ক্ষেত্রফল তো বলাই আছে 96, তাহলে এটা সমান হচ্ছে 96। তার মানে দেখো 2 10 20, তাহলে 10h ইকুয়াল টু 96, তার মানে h ইকুয়াল টু দেখো 96/10 ইকুয়াল টু 9.6, অর্থাৎ এই যে ত্রিভুজটার উচ্চতা, উচ্চতা সমান হচ্ছে 9.6 মিটার। তোমরা এটা লাস্টে লিখলে যে ত্রিভুজটির উচ্চতা হচ্ছে 9.6 মিটার। ঠিক আছে, বেশ। এরপর দেখো তাহলে তোমাদের 30 নম্বরের কোশ্চেন হয়ে গেল। এরপর তোমাদের 4 নম্বরের যে কোশ্চেনগুলো আছে প্রতিটির মার্কস হচ্ছে 5 করে। 4-এর 1 নম্বরে যে কোশ্চেনটি আছে, মানে 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটাই হচ্ছে 5 মার্কসের। তাহলে 5 গুণিত 4 ইকুয়াল টু হচ্ছে 20, আর আগে হয়েছিল 30, মোট হচ্ছে 50। এখানে বলা আছে যে যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। এটা তোমাদের উপপাদ্য 18, তোমরা নিজের মতো করে লিখবে, আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো কি বলা আছে যে কোনো চতুর্ভুজের এক জোড়া, ঠিক আছে, কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। তাহলে আমরা ধরে নিলাম যে এ বি সি ডি এটা হচ্ছে একটা চতুর্ভুজ, যার এ বি সমান হচ্ছে ডিসি আর এ বি সমান্তরাল হচ্ছে ডিসি। তোমাকে প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে একটা সামান্তরিক। ঠিক আছে, তো সামান্তরিক প্রমাণ করতে হলে আমরা সামান্তরিক প্রমাণ করতে হলে কী করবো, যে তার বিপরীত বাহুগুলো সমান্তরাল দেখালে সামান্তরিক হয়ে যায়। দেখো এ বি সমান্তরাল ডিসি তো আমাদের বলাই আছে পদার্থের মধ্যে, তাহলে শুধু আমরা বিসির সঙ্গে এডিটা সমান্তরাল প্রমাণ করতে পারলেই এই চতুর্ভুজের সামান্তরিক প্রমাণ হয়ে যাবে। তাহলে অঙ্কনে আমরা এর সঙ্গে সিটাকে যুক্ত করে দেবো। এখন এই যে দুখানা ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এ সি ডি, আর একটা হচ্ছে ত্রিভুজ এ এ বি ডি। ঠিক আছে, এ সি ডি আর হচ্ছে এ বি সি। ঠিক আছে, এ বি সি, এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের লক্ষ্য করে দেখো, এই বাহুটা হচ্ছে দুটোরই সাধারণ বাহু, আবার এটার সঙ্গে দেখো এটার সমান পদার্থে বলাই আছে, আবার এটার সঙ্গে এটা সমান্তরালও বলা আছে, তাহলে এটার সঙ্গে এটা হচ্ছে একান্তর কোণ। তাহলে দেখো এই ত্রিভুজের এই বাহু এবং এই বাহু সমান, এবং এটা সাধারণ বাহু, আবার তাদের অন্তর্ভুক্ত কোণগুলোও সমান, তার মানে এই দুটো ত্রিভুজ হয়ে যাচ্ছে তোমার সর্বসম। ঠিক আছে, তাহলে সর্বসম যদি হয় তাহলে অনুরূপ কোণ এবং অনুরূপ বাহু সমান আমরা বলতে পারি। তার মানে অবশ্যই আমরা বলতে পারি এই যে কোণ, এই কোণের সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ হচ্ছে সমান।
ঠিক আছে। কিন্তু এটা কিন্তু সর্বসম হওয়ার পর আমরা বলছি, কিন্তু লক্ষ্য করে দেখো যে এই কোণ দুটো হচ্ছে একটি সরলরেখা দুপাশে আছে, অর্থাৎ এটা হচ্ছে একান্তর কোণ। ঠিক আছে, তাহলে এটার ফলাফল হিসাবে আমরা পেয়ে যাচ্ছি ডি, ফলাফল হিসাবে আমরা কি পাচ্ছি লক্ষ্য করো, ডি ডিএসি ইকুয়াল টু সিএবি, সিএবি। কিন্তু তাহলে এরা এরা হচ্ছে অনুরূপ কোণ ছিল সর্বসম হওয়ার পর বলছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি তারা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ হলে কি হয়, এডির সঙ্গে বিসিটা হয়ে যায় সমান্তরাল। ঠিক আছে, এডি, ঠিক আছে, এডি সমান্তরাল হয়ে যাচ্ছে বিসি। তাহলে আমাদের বলাই ছিল প্রদত্ততে এবির সঙ্গে ডিসি সমান্তরাল, এখন আমরা প্রমাণ করলাম এডির সঙ্গে বিসি সমান্তরাল। তাহলে আমাদের এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটা হয়ে যাচ্ছে তোমার কি সামান্তরিক। ঠিক আছে, তোমাদের এটা উপাদ্য 18, তোমরা এখান থেকে দেখে বা নিজের ভাষাতেও বুঝে নিয়ে লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরে যে কোশ্চেনটি আছে দেখো, 2 নম্বরে যে কোশ্চেনটি আছে যে প্রমাণ করো কোনো ত্রিভুজের, ঠিক আছে, কোনো ত্রিভুজের, এই যে ত্রিভুজ ধরো এ বি সি আমি ধরলাম, এই ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক যে সরলরেখা, এটাকে যদি আমি ডি নাম দিই, এটা যদি ই নাম দিই, এই সংযোজক সরলরেখাটি তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক। ঠিক আছে, মানে বলা আছে ডিটা হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, ইটা বলা আছে এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ বিসি। ঠিক আছে, এই দুটো প্রমাণ করতে হবে। এটা তোমাদের উপাদ্য নম্বর 20, তোমরা বই থেকে ওটা দেখে নিতে পারো। দেখো আমরা কি করছি, তাহলে আমাদের এই দুটো প্রমাণ করতে হবে, আমাদের একটা অঙ্কন করে নিতে হবে যে ডিটাকে আমরা এমনভাবে বর্ধিত করব, ঠিক আছে, এমনভাবে বর্ধিত করব, ধরো এফ পর্যন্ত বর্ধিত করলাম এমনভাবে যাতে করে ডিই সমান ই এফ এটা হয়। এটা কিন্তু আমাদের অঙ্কনে লিখতে হবে। এরপর এফ এর সঙ্গে সিটাকে যুক্ত করে দিলাম। ঠিক আছে, এখন দেখো এই যে দুখানা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ। ঠিক আছে, আবার দেখো ইটা মধ্যবিন্দু, তাই আমাদের এই বাহুটার সঙ্গে এই বাহুটা হয়ে যাচ্ছে কি, এবারে হচ্ছে তোমার সমান। আবার দেখো ডি সমান ইএফ, এটার সঙ্গে এইটা আমাদের অঙ্কন অনুসারে সমান। তাহলে এই যে দুটো ত্রিভুজ পাচ্ছি আমরা দেখতে, এ ডি ই আর ত্রিভুজ এডিই আর সিইএফ, এই দুটো ত্রিভুজ হয়ে যাচ্ছে সর্বসম। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ এটা মধ্যবিন্দু আমাদের দেওয়া আছে, তাহলে এই সমান ইসি, আবার ডি সমান ইএফ, এটা অঙ্কন অনুসারে আমরা সমান করে নিয়েছি। এই দুটো হচ্ছে বিপ্রতীপ কোণ, তাহলে এই দুটো হচ্ছে সর্বসম। কোন শর্তে, এস এ এস। এখন এই শর্ত অনুসারে যখনই তোমাদের সর্বসম হয়ে যাবে, তখন তোমরা বলতে পারবে তাদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো, অবশ্যই তুমি বলতে পারবে যে এই যে কোণ, এই কোণের সঙ্গে এই কোণটি সমান, এই ত্রিভুজের এই কোণ, এই ত্রিভুজের এই কোণ, এটা হচ্ছে অনুরূপ কোণ। কিন্তু লক্ষ্য করো এই যে কোণ আর এই কোণ, এই দুটো কোণ অনুরূপ কোণ, কিন্তু তারা একান্তর কোণ, কারণ এসি সরলরেখাংশের একটা এই পাশে একটা ওই পাশে অবস্থিত। তাহলে এটার সঙ্গে এটা যদি একান্তর কোণ হয়, তাহলে এডির সঙ্গে এফসিটা হয়ে যাবে সমান্তরাল। অর্থাৎ বলতে পারো এবির সঙ্গে, মানে এখানে আমরা পেলাম হচ্ছে এডির সঙ্গে এফসিটা সমান্তরাল, তার মানে তুমি বলতে পারো ডিবি, ডিবি এর সঙ্গে সমান্তরাল হয়ে যাচ্ছে এফসি। ঠিক আছে, কারণ এডিটাই দেখো রেখাংশরে আমাদের এই ডিবি একই একই রেখাংশ যেহেতু, ঠিক আছে, তাই ডিবি সমান্তরাল হয়ে যাচ্ছে এফসি। এখন আরেকটা জিনিস লক্ষ্য করার ব্যাপার আছে, এই যে এফসি, ঠিক আছে, এফসি সমানই হচ্ছে এডি, এফসি সমানই হচ্ছে এডি, অনুরূপ বাহু, তাই না। আবার ডিটা ছিল মধ্যবিন্দু, তাহলে এডি সমানে আবার ডিবি, তাহলে এডি সমানে হয়ে যাচ্ছে ডিবি, তাহলে এফসি ইকুয়াল টু হয়ে যাচ্ছে ডিবি, এফসি ইকুয়াল টু হয়ে যাচ্ছে ডিবি। তাহলে এই যে চতুর্ভুজ তোমরা দেখতে পাচ্ছ বিসিএফডি, এই বিসিএফডি চতুর্ভুজের এফসি সমান হচ্ছে ডিবি এবং এফসি সমান্তরাল ডিবি, তার মানে এটা হয়ে যাচ্ছে একটা সামান্তরিক। তাহলে সামান্তরিকের কি হয়, বিপরীত বাহুগুলো হয় সমান এবং সমান্তরাল। অর্থাৎ অবশ্যই তুমি বলতে পারবে ডিএফ সমান্তরাল বিসি, তার মানে হয়ে যাচ্ছে ডিই সমান্তরাল বিসি। তাহলে একটা প্রমাণ হয়ে গেল। আরেকটা হচ্ছে তোমার ডিএফ, ডিএফ সমানই হয়ে যাচ্ছে বিসি, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। এখন ডিএফটা হচ্ছে দেখো ডিটা ডবল, কারণ ইটা মধ্যবিন্দু ছিল, তাহলে ডিএফ সমান আমরা বলতে পারি 2ডিই, তাহলে 2ডিই ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার কত, বিসি। তাহলে দেখো ডিই এটা সমানই হচ্ছে বিসি বাই 2। দেখো এটা প্রমাণ করতে বলা ছিল, এটা আমরা প্রমাণ করে ফেললাম।
3 এবং 4 এই দুটো তোমাদের আমি ভিডিও দিয়ে দেবো, এটা আমাদের পূর্বেই করা আছে, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এগুলো খুব ভালো করে তোমরা লিখে স্কুলে জমা দেবে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত।